হৃদ মায়ার প্রেম গাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ২৩তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। ক্লান্তিতে হইচই করে সবাই বসে পড়ল খানবাড়ির ড্রয়িং রুমে। সারা দিনব্যাপী বিয়ের শপিং চলল দুই পক্ষের মাঝে। মায়াদের ঢাকায় নিয়ে এসেছিল আরিফ। খান পরিবারের সঙ্গে তারাও নিজেদের আলাদা শপিং করলো। শপিং শেষে যখন তারা বাড়ি ফিরে যেতে চাইল, তখন বগলদাপা করে হেনা খান নিজের সঙ্গে খান বাড়িতে নিয়ে আসলো মায়াদের। সঙ্গে অবশ্য নাদিমও আছে। মায়ার জন্য নাদিম ছেলেটি কতটা ভালো হবে সেটা যাচাই করতে মূলত নাদিমকে সঙ্গে রাখা আরিফের। খানবাড়ির ডাইনিংয়ে মায়াদের অতিথি আপ্যায়নের পর্ব চলছিল। মায়া খাওয়া দাওয়া থেকে বেশি হৃদের আতঙ্কে ছিল। বারবার মায়ের ভয়ের তো চোখ জোড়া এদিক সেদিক ছুটে যাচ্ছে হৃদের ভয়ে। মায়া সাহস করে তো খানবাড়িতে ঢুকে পড়ল। এখন পাচ্ছে না আবারও হৃদের মুখোমুখি হয়ে যায়, সে ভয় পেল। লাস্টবার দুজনের সাক্ষাৎকারটা খুবই ভয়ঙ্কর ছিল। হৃদের রাগের শিকার হতে হয়েছিল মায়াকে। এখন যদি পুনরায় এসব কিছু আবারও ঘটে, তাহলে মায়ার আর সম্মান থাকবে না। মায়া জড়সড় হয়ে খানবাড়ির ড্রয়িং রুমে বসে থাকার মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে শশীর সঙ্গে মুখোমুখি হলো মায়ার। হেনা খানের সঙ্গে ডাইনিংয়ে দাঁড়িয়ে সবার জন্য শরবতের গ্লাস ট্রেতে তুলে রাখছে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আরাফ খানের সঙ্গে মুক্তাকেও দেখা গেল ডাইনিংয়ের একটা চেয়ারে বসা। বাকিরা সবাই শরবত পান করে যার যার রুমে অবস্থান করছে ফ্রেশ হওয়ার জন্য। হেনা খান মায়াদের ডাকলো ডাইনিংয়ে বসতে। গুটি গুটি পায়ে সবাই সেদিকে গেল। একে একে চেয়ার টেনে বসে শরবতের গ্লাস গ্রহণ করলো। মায়া শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বেশ কয়েকবার শশীকে দেখে নিল। এই নিয়ে দ্বিতীয়বার শশীকে দেখল মায়া। প্রথমবার যদিও মায়া এত লক্ষ্য করেনি বিয়ের ঝামেলায়, কিন্তু শ্রেয়ার মুখে শশী নামটা শুনে মায়া এখন মনোযোগ দিয়ে শশীকে বেশ কয়েকবার পরখ করলো আর চোখে। শশী মেয়েটা দেখতে দারুণ, যেমন লম্বা তেমন সুন্দর, ব্যবহারে ঠিক তেমনই ভদ্রতা, কাপড় চোপড়েও বেশ শালীনতা রয়েছে। অশালীন কিছুই চোখে পড়ল না। কথাবার্তায় বেশ স্মার্ট। কার কি লাগবে নাকি সেটাও সে নিজ দায়িত্বে দিচ্ছে। মায়া আরও একবার অকারণে শশীকে দেখল। মেয়েটিকে বেশ মনে ধরেছে মায়ার। হৃদ খানের সঙ্গে মানাবেও ভালো। মায়া শ্রেয়ার মুখে শুনেছিল হৃদ খান এই শশী মেয়েটির সঙ্গে 5 বছর ধরে রিলেশনে আছে, সামনে হয়তো বিয়ে করবে। মায়ার মনে হলো এই দুজনের বিয়ে হলে মন্দ হবে না, বরং ভালোই হবে, দুজনকে মানাবে ভালো। তবে এত সুন্দরী গার্লফ্রেন্ড রেখে কেন যে হৃদ খান মায়াকে পরকীয়ার মতো এত বাজে প্রস্তাব দেয় আল্লাহ জানে। এই লোকের আসলে চরিত্রে সমস্যা আছে, নয়তো সবসময় মায়ার সাথে কেন ঘেঁষাঘেঁষি করতে চাইবে এই লোক। ডাইনিংয়ে বসে সকলের হালকা পাতলা নাস্তা করার মধ্যে কোথা থেকে হুট করে আয়ন এসে ধূপ করে মায়ের মুখোমুখি একটা চেয়ারে বসে পড়ল ক্লান্তিতে। সকলে দেখল আয়নকে, তবে কিছু বলল না। আয়ন শশীর হাত থেকে একটা শরবতের গ্লাস নিয়ে এক চুমুকে শেষ করলো। ঠাস করে টেবিলের উপর গ্লাসটা রাখতে রাখতে সরাসরি চোখ গেল মায়া আর ঝুঁইয়ের দিকে। চোখের পলকে আরিফ নাদিমকেও দেখে নিল এক পলক। কিন্তু মায়া মুখোমুখি বসায় আয়ন হাতের গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল, আরে ছোট বেআইন যে, তা ভালো আছো? মায়া বেশ উৎফুল্লতায় বলল, জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? এই তো ঠিকঠাক। বোনের বিয়ের শপিং করা শেষ? জি ভাইয়া শেষ। তাহলে তো বেশ বড়সড় ঝামেলা চুকিয়ে ফেলেছ তোমরা। মেয়েদের শপিং, বাপরে সাংঘাতিক ঝামেলা। আয়নের কথায় মায়া ঠোঁট প্রসারিত করে হাসল। আয়নের চোখে লাগার মতো বিঁধল সেই হাসিটা। তারপরেও সে জোরপূর্বক চোখ সরিয়ে তাকালো মায়ার পাশে বসা জুঁইয়ের দিকে। মনোযোগ সহকারে ফল খাচ্ছে জুঁই। আয়ন একে একে আরিফ নাদিমের সঙ্গেও কুশল বিনিময় করল। যদিও সে নাদিমকে চিনে না, কিন্তু তারপরেও যেহেতু আরিফের সঙ্গে বসা, তার মানে মায়াদের কোনো আত্মীয় হবে ভেবেই সৌজন্য বজায় রেখে কথা চালালো আয়ন নিজেদের মধ্যে। আয়নের কথার ফাঁকে হেনা খান জানতে চেয়ে বলল, তুই এই সময়ে এই বাড়িতে? তোর না ডিউটি আছে রাতে? আছে নানু, আমি 3 ঘন্টার লিভ নিয়েছি। তুই কি একা এসেছিস? রাদীপ আসেনি? রাদীপ দেশে নেই, হৃদকে সঙ্গে নিয়ে এসেছি। হেনা খানের আর কিছু বলার আগে শশী পাশ থেকে উৎফুল্লতা দেখিয়ে জানতে চাইল, হৃদ ভাই এসেছে বুঝি? আয়ন এক পলক মায়াকে দেখল।
বেশ স্বাভাবিকভাবেই খাচ্ছে। শশী যে হৃদের কথা জানতে চাইছে আয়নের কাছে, সেটা নিয়ে কোনো ভাবান্তর দেখা গেল না মায়ার মধ্যে। আয়ন বুঝতে পারল মায়া এখনও হৃদের সঙ্গে বৈবাহিক সম্পর্কের বিষয় অবগত নয়। আয়ন মায়ার থেকে দৃষ্টি সরিয়ে শশীর লাজুক মুখটার দিকে এক পলক তাকিয়ে উত্তর দিতে দিতে বলল, হ্যাঁ, এসেছ তো হৃদ ভাই, গিয়ে দেখ, বাইরে পেয়ে যাবি। আয়নের কথায় শশী এক গ্লাস শরবত তুলে দ্রুততায় ছুটল বাহিরের দিকে হৃদের উদ্দেশ্যে। হেনা খান, আরিফ খান শশীর মুখটা দেখে হাসল। আয়ন এতক্ষণে জুঁইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আয়ন এসেছে পর থেকে এই নিয়ে বেশ কয়েকবার জুঁইকে সে আর চোখে পরখ করেছে, কিন্তু মেয়েটা সে কখন থেকে মনোযোগ দিয়ে নাস্তা খেয়েই যাচ্ছে, আয়নকে চোখের দেখা পর্যন্ত দেখছে না। আশ্চর্য, আয়ন যে এসেছে মেয়েটার ভাবান্তর নেই কেন? এমনটা তো হওয়ার কথা না। আয়ন যে আজ আসবে এ মেয়ে তো জানতো। আয়নের জন্য জুঁইয়ের অপেক্ষা করে বসে থাকার কথা ছিল। তাহলে? আয়ন জুঁইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, জুঁই, আমাকে তরমুজ কাটা প্লেটটা দেন তো। জুঁই চোখ তুলে সরাসরি তাকালো আয়নের দিকে। লোকটার উপস্থিতি সে দেখেছিল, কিন্তু তেমন পাত্তা দেওয়ার মতো কিছু হয়নি বলে নিজের নাস্তা শেষ করছিল। হঠাৎ আয়নের ডাকে সরাসরি তাকানোতে চোখাচোখি হলো দুজনের। আয়ন তখনও তাকিয়ে। জুঁই চোখ ঘুরিয়ে দেখল আয়নের হাতের কাছে আরও একটা প্লেটে তরমুজ কাটা আছে। সেটা আয়ন চাইলেই নিয়ে খেতে পারে, অথচ আয়ন জুঁইকে দেওয়া তরমুজের প্লেটটা চাচ্ছে। সৌজন্য বজায় রেখে জুঁই আস্তে করে নিজের ফল কাটা প্লেটটা এগিয়ে দিতে আয়ন সেটা নিজের কাছে টেনে নিল। কাটা চামচ লাগিয়ে মুখে তুলতে তুলতে আবারও জুঁইকে বলল, জুঁই, আমাকে আমের প্লেটটাও দেন। জুঁই এইবারও হাতে হাতে আয়নকে আমের প্লেট এগিয়ে দিল। আয়ন সেটা নিতে আবারও বলল, পানির গ্লাসটা দেন। জুঁই এবার তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিল। লোকটার সাথে জুঁইয়ের যতবার দেখা হয় ততবারই জুঁইকে নিয়ে সে নিজের কাজ করায়। বাড়িতে আসা মেহমানকে দিয়ে যে কাজ করানো যায় সেটা আয়নকে না দেখলে হয়তো জুঁই জানতো না। আয়ন জুঁইয়ের থেকে পানির গ্লাসটা নিতে নিতে সবার অগোচরে জুঁইকে একটা চোখ মারল। আয়নের হঠাৎ কাণ্ডে হতবুদ্ধি হয়ে বসে রইল জুঁই। এই লোক হঠাৎ জুঁইকে চোখ মারল কেন জানা নেই জুঁইয়ের, শুধু স্তব্ধ নির্বাক হয়ে বসে রইল। তবে জুঁইয়ের মনটা বেশ পড়ছে রাদীপের জন্য। ঢাকা আসার আগেই রাদীপের সঙ্গে জুঁইয়ের কথা হয়েছিল। রাদীপ বলেছিল আজ খানবাড়িতে আসবে জুঁইয়ের সঙ্গে দেখা করতে। জুঁই যেন অপেক্ষা করে বসে থাকে তার জন্য, আর সেই থেকে জুঁই রাদীপের জন্য অপেক্ষা করে বসে আছে। তাহলে এখন রাদীপ দেশের বাইরে থাকে কিভাবে? কিছুক্ষণ আগেও তো দুজনের কথা হয়েছিল। রাদীপ জুঁইকে বলেছিল সে রাস্তার জ্যামে বসে আছে, তবে অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এখন জুঁইকে অপেক্ষা করিয়ে রাদীপ আসলো না, উল্টো আয়নের মুখে শুনতে হচ্ছে রাদীপ দেশে নেই। সকলের খাওয়া দাওয়ার মধ্যে হৃদ মেইন দরজা দিয়ে খানবাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বেখেয়ালি চোখ পড়ল ডাইনিংয়ে। সেখান থেকে বেশ কথাবার্তা আর হাসাহাসির শব্দ আসছে। হৃদ প্রথমে গম্ভীর আর স্বাভাবিকভাবে তাকালেও কয়েক সেকেন্ডের মধ্যে ব্রুকুচকে গেল মায়ের পাশে অপরিচিত ছেলে নাদিমকে বসে থাকতে দেখে। যদিও নাদিম বা মায়ের মধ্যে তেমন কোনো কথাবার্তা হচ্ছিল না, তারপরেও মায়ের পাশে নাদিমের বসার বিষয়টি পছন্দ হয়নি তার। ডাইনিংয়ের স্পেস বড়, মায়া অন্য কোনো একটা খালি চেয়ারে বসলেই হতো, কিন্তু তা না করে অপরিচিত ছেলের পাশাপাশি বসাটা হৃদের অপছন্দের কারণ হলো। হৃদ সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে ডাইনিং থেকে হেনা খান হৃদের দিকে এগিয়ে যেতে যেতে ডাকলো হৃদকে। হৃদ সরু চোখে তাকালো হেনা খানের ব্যস্ত পথ চলার দিকে, তারপর চোখ ঘোরালো পুনরায় মায়ের দিকে। হেনা খানের ডাকে সকলে ঘাড় ঘুরিয়ে ততক্ষণে হৃদের দিকে তাকিয়েছে। মায়াও হেনা খানের ডাকে চমকে উঠে তৎক্ষণাৎ পিছনে ঘুরে তাকাতেই চোখাচোখি হলো হৃদের সাথে। মায়া ভয়ার্থ দৃষ্টি হৃদ থেকে নামিয়ে নিতে গিয়ে চোখ পড়ল হৃদের পাশাপাশি দাঁড়িয়ে থাকা শশীর দিকে। তারপর তাকালো শশীর হাতে থাকা খালি শরবতের গ্লাসটার দিকে। হৃদ শশীর দেয়া শরবতটুকু পান করেছে সেটা বুঝতে পেরে মায়া কি মনে করে আবারও হৃদের দিকে তাকালে পুনরায় চোখাচোখি হলো দুজনের। মায়া হঠাৎ করেই কেন জানি হৃদকে পরখ করলো, তাও মনোযোগ দিয়ে। হৃদকে বড্ড ক্লান্ত দেখালো, চোখে মুখে বেশ ক্লান্তির ছাপ, কিন্তু তারপরেও মুডি হৃদ খানের অ্যাটিটিউড কমল না। গায়ের কোট বাম হাতের ভাঁজে ফেলে ডান হাতটা ডান পকেটে গুজে মায়ের দিকে চেয়ে আছে বাজ পাখির দৃষ্টিতে, যেন চোখ দিয়ে গুলি করে মারবে। মায়া জড়সড় হয়ে দৃষ্টি সরিয়ে আবারও তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা শশীর দিকে। হৃদ আর শশীকে পাশাপাশি সুন্দর লাগছে, দুজনের হাইটে মিল আছে।
যদিও শশী হৃদের মতো অত লম্বা নয়, তারপরও বেশ দারুণ লাগলো মায়ের চোখে। লম্বা ছেলেদের লম্বা প্রেমিকায় মানায়। আচ্ছা, শশীর হাইট কত হবে? 5 ফুট 5 নাকি 5 ফুট 6? হৃদকে দেখে হেনা খানের পাশাপাশি আরিফও নাস্তার টেবিল ছেড়ে এগিয়ে আসলো কথা বলার জন্য। এর মধ্যে শশী হৃদকে উদ্দেশ্য করে মিনমিনিয়ে বলল, তোমাকে কফি করে দেব? দে। রুমে দিয়ে আসবো নাকি এখানে? রুমে দে। শশীর কথার মাঝে হৃদ অল্প কথায় উত্তর করল। শশী হেনা খানকে পাশ কাটিয়ে বিনা বাক্যে হাঁটল কিচেনের দিকে। মায়া শুধু দুজনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ নিশ্চুপ চোখে। হৃদ ও শশীর কথাবার্তা, আচার আচরণে মায়ের মনে হলো দুজনের মধ্যে বেশ গভীর সম্পর্ক। এমনকি দুজন দুজনের সঙ্গেও অনেক ফ্রি। হয়তো রোজকার রুটিন মাফিক শশী এমন করেই হৃদের খেয়াল রাখে। অন্তত হৃদের স্বাভাবিক আচরণে মায়ের তেমনই ঠেকল। হৃদের ভয়ে জড়সড় হয়ে থাকা মায়ের মন হঠাৎ করে যেন খারাপ হলো। উদাস মনে হৃদ থেকে দৃষ্টি সরিয়ে সামনে ঘুরে বসল। নাদিমের বাড়িয়ে দেওয়া আমের প্লেট থেকে আম তুলে কামড় বসাতে বসাতে ভাবল, আজ মায়ের নিখোঁজ স্বামীকে খুঁজে পেলে মায়াও হয়তো এমন খেয়াল রাখতো নিজের স্বামীর। সকাল বিকাল সেও শশীর মতো করে নিজের ভালোবাসার মানুষকে কফি আর শরবত করে খাওয়াতো। আসলে মায়ের কপালটাই খারাপ, নয়তো স্বামীকে খুঁজে পেয়েও পাচ্ছে না কেন? কোথায় যে আছে মায়ের স্বামীটা আল্লাহই জানে। রাত প্রায় 12টার দিকে। সবার ডিনার আরও কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এখন মায়েরা ফিরে যাবে। মায়া এতক্ষণ ড্রয়িং রুমে বসে ঘুমে ঝিমোচ্ছিল। আরিফ ডেকে দেওয়ায় মুক্তার জন্য সে সিঁড়ি ধরে উপরে উঠছে। সে জ্যোতির ঘরে যাবে মুক্তাকে ডাকতে। মায়া সিঁড়ি বেয়ে দোতলার করিডোর ধরে সামনে এগোতে হঠাৎ পিছন থেকে ডাকলো কেউ, স্টপ। মায়া চমকে উঠে লাফিয়ে পিছনে ঘুরল মুহূর্তে। হৃদকে বাড়ির পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখে আতকে উঠল হড়বড় করে। এই অসময়ে হৃদের মুখোমুখি হওয়া মানে বিপদ সংকেত। আতঙ্কিত মায়া হড়বড় করে দৌড়ে পালাতে চাইল। তার আগেই হৃদ মায়ের মতিগতি বুঝে শক্ত গলায় বলল, ডোন্ট গো, আই সেড স্টপ। হৃদের শক্ত গলা শুনেও মায়া থামল না। মায়া ভয়ে দৌড় মারল তৎক্ষণাৎ। পিছন পিছন হৃদ ছুটল। চোখের পলকে মায়ের হাত চেপে সামনে ঘোরালো। মায়া ভয়ে হৃদকে ধাক্কা মেরে পুনরায় পালাতে চাইলে হৃদ এক থাবায় মায়ের বুকের কাচের কাপড়টা শার্টের কলারের মতো চেপে ধরে মায়াকে মুখোমুখি করে রাগে হিসিয়ে বলল, ডাকছি আমি, কথা কানে যায় না? দাঁড়াস না কেন তুই? বেয়াদব হয়েছিস? হৃদের ভয়ে মায়া এমনি ছিটিয়েছিল, এখন আরও ছিটিয়ে গেল। হৃদ হুটহাট কেন রেগে যায় মায়া জানে না। হৃদ রেগে গেলে মায়ের সাথেই বা কেন হুটহাট খারাপ আচরণ করে তাও বোঝে না। একটু আগে কত ভালো দেখাচ্ছিল হৃদকে, অথচ এখন হুট করে রেগে মেগে কেন অগ্নিমূর্তির রূপ ধারণ করলো তাও জানে না মায়া। আসলে মায়া কিছুই জানতে চায় না। হৃদের হুটহাট চেপে ধরা, মায়াকে আঘাত করা, অকারণে ছুঁয়ে দেওয়া, কোনো কিছুই মায়া চায় না। মায়া শুধু নিজেকে নিরাপদ আর আতঙ্কমুক্ত রাখতে চায় হৃদ থেকে। এই মুহূর্তে হৃদের রাগের কারণটাও মায়া জানে না। তবে হৃদ মায়ের কলার চেপে ধরার কারণে ফ্লোরে পা রাখতে হিমশিম খাচ্ছে মায়া। পায়ের বুড়ো আঙ্গুলে ভর দিয়ে নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতে গিয়েও খেই হারিয়ে ফেলছে। এখন হৃদ ছেড়ে দিলে মায়া যে কোনো সময় মুখ থুবড়ে পড়বে ফ্লোরে। মায়া নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতে হৃদের পেটের কাছে টি শার্টের কিছু অংশ মুঠোয় চেপে ধরে নিজেকে ছাড়াতে চাইল। আমাকে ছাড়ুন ভাইয়া, পায়ে ব্যথা পাচ্ছি আমি। মায়ের মুখে ভাইয়া ডাক শুনে হৃদ আরও তেতে উঠল। তার রাগে যেন মায়া ঘি ঢালার মতো কাজ করলো। হৃদ মায়ের কলার চেপে আরও কাছে টানলো। মায়াকে মুখোমুখি ধরে রাগি রি করে বলল, বারবার ভাইয়া ডাকিস কেন? হ্যাঁ, তোর বাপের সম্পত্তিতে ভাগ দিবি আমায়? যে ভাইয়া ডেকে বেড়াস, নিষেধ করেছিলাম না ভাইয়া ডাকতে? তাহলে কথা শুনিস না কেন? অবাধ্য হয়েছিস? কথা না শুনলে ট্রিগার পয়েন্টে রেখে গুলি করে মেরে দেব। বিশ্বাস কর, একটুও বুক কাঁপবে না আমার। হৃদের শক্ততাচের কথায় আতঙ্কিত হলো মায়া। সর্বাঙ্গ কেঁপে উঠল ভয়ে। এই মুহূর্তে হৃদকে দুনিয়ার নিষ্ঠুর আর নিকৃষ্ট দয়ামায়াহীন মানুষ মনে হতেই মায়া অসহায় গলায় বলল, আপনি এমন করছেন কেন? আমি কি করেছি? সব সময় আমার সাথে কেন বাজে ব্যবহার করেন? কি চান আপনি? হৃদ মায়াকে আরও কাছে টেনে চোখে চোখ রেখে আগে দাঁত ফিসে বলল, নিজেকে এত সস্তা বানাচ্ছিস কেন? আমার সস্তা জিনিস পছন্দ না, জানিস না? আমি সস্তাই, আরও সস্তা হব, তাতে আপনার কি? চুপ, একদম চুপ। মুখে মুখে তর্ক করবি না। আমার মেজাজ এমনি চটে আছে। বেশি বাড়াবাড়ি করলে তোর নাগরকে জানে মেরে দেব বেয়াদব।
হৃদের হিংস্রতা আর রাগে মায়া দমে গেল। হৃদের রক্তিম চোখ আর ভয়ানক দৃষ্টিতে মায়া কাবু হয়ে গেল। ভয়ার্ত মায়ের চোখে পানি দেখা গেলে হৃদ আগের ন্যায় বলল, ছেলেটা কে? মায়াকে উত্তর না করে কাঁদতে দেখে হৃদ আরও ছুটে গেল। আগের ন্যায় দাঁতে দাঁত পিষে চেঁচালো হৃদ, উত্তর দেবে আদব। হৃদের ধমকে মায়া কেঁপে উঠে কাঁপা কাঁপা স্বরে বলল, কোন ছেলে? যার সাথে তোর ভাব চলছিল এতক্ষণ, সে কে? কাঁদতে জানালো, আমাদের এলাকার চেয়ারম্যান চাচার ছেলে নাদিম ভাই। উনি এখানে কি করছে? আরিফ ভাইয়া ডেকেছে মনে হয়, আমি জানি না কিছু। তোর সাথে কি চলে এই ছেলের? এত কিসের ভাব তোদের? কিছু চলে না, কোনো ভাব নেই। নাটক করিস, কাহিনী বোঝাস আমাকে। আমি চোখে দেখি না কিছু, তোর আমাকে অন্ধ মনে হয়? তোদের নষ্টামি আর গলায় গলায় ভাব আমার চোখে পড়বে না মনে করিস? ওয়ার্নিং দিচ্ছি না মায়া, বলে রাখছি, আমার অবাধ্য হবি, জানা মেরে দেব তোর নাগরকে। যে বুকে আমার নারীর জন্য ভালোবাসা থাকবে, সেই বুক আমি জ্বালিয়ে দেব। বিশ্বাস কর মায়া, এসব কিছু করতে আমি মোটেও পরোয়া করব না। হৃদের উগ্রতা, বেপরোয়া আচরণে মায়া প্রচণ্ড ভয়ভীত হলো। মায়ের জীবনে কখনো কেউ এতটা বাজে আচরণ করেনি ওর সাথে, আর না এইভাবে মায়াকে কেউ হুমকি ধামকি দিয়েছে। মায়াকে আজ পর্যন্ত কোনো পুরুষ কারণে অকারণে হোক ছোঁয়নি, অথচ হৃদ খান অবাধে মায়াকে ছুঁয়ে দেয় যেখানে সেখানে। এতে মায়ের ভীষণ কষ্ট হয়, নিজেকে অপরাধী মনে হয়। মায়ের মনে হয় সে নিজের স্বামীকে ঠকাচ্ছে। একটা পুরুষ মানুষ অকারণে মায়াকে এতবার ছুঁয়ে দেওয়া, সেটা নিশ্চয়ই পাপ। মায়াকে না চাইতেও সেই পাপের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, তাও শুধুমাত্র হৃদের জন্য। মায়া বুঝল হৃদের সাথে শক্তি, সামর্থ্য বা তর্কে জড়িয়ে কখনো পেরে উঠবে না। হৃদ বেপরোয়া মানুষ, আজ পর্যন্ত কারো পরোয়া করেছে বলে সে দেখেনি, আর না কারো থেকে শুনেছে এমনটা। এমন বেপরোয়া মানুষকে মায়ের বোঝাতে হবে কৌশলে। হৃদ যা চাইছে মায়ের থেকে, সেটা মায়ের দেয়া সম্ভব নয়। মায়া বিবাহিত, সবচেয়ে বড় কথা মায়া নিজের স্বামীকে ভালোবাসে। তাই হৃদকে মায়ের মিথ্যা বোঝাতে হবে যে মায়া ওর স্বামীর সাথে সুখী আছে, আর এতদিনে ওদের মাঝে দেখা সাক্ষাৎ থেকেও শুরু করে সব কিছু হয়ে গেছে। যদিও হৃদ জানে মায়া ওর স্বামীকে খুঁজে পায়নি, তবে মায়া হৃদকে মিথ্যা বলে বোঝাবে মায়া এতদিনে নিজের স্বামীকে খুঁজে পেয়ে গেছে। ওরা এখন সুখে শান্তিতে ঘর সংসারও করছে। মায়াকে যেন হৃদ আর ডিস্টার্ব না করে। মায়া নিজের কান্না আটকে হৃদের উদ্দেশ্যে বলল, আপনি আমার কাছে যা চাইছেন তা আমি কখনো দিতে পারবো না। আমি ওই টাইপের মেয়ে নই, আর না আপনার বাজে প্রস্তাব ইন্টারেস্ট আছে। আমি বিবাহিত, আমার স্বামী আছে, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আমাদের সম্পর্কটাও অনেক গভীর, ঘনিষ্ঠ একটা নর্মাল ম্যারিড কাপলদের মতো। আমরা দেখা করেছি, কথা বলেছি, পাশাপাশি আরও অনেক কিছু করেছি। আমার স্বামী পছন্দ করেন না কে ওনার বউয়ের আশেপাশে ঘুরুক। আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন। মায়ের কথায় বিস্ফোরণে হৃদের মস্তিষ্ক ধপধপ করে উঠল। জ্বলে ওঠা রাগটা দপ করে নেবে গিয়ে মস্তিষ্কে সক্রিয় হয়ে জানান দিল সে কখন ঘনিষ্ঠ হলো বউয়ের সাথে, কখন ভালোবাসার লেনদেন করলো তারা। এত কিছু কবে করলো হৃদ? বিস্ফোরণে মায়ের কপাল চেপে ধরা হৃদের হাতটা হালকা ঢিলে হয়ে এলেও একেবারে ছেড়ে দিল না। বিষণ্ণ হৃদ নিষ্ক্রিয় মস্তিষ্কে চেঁচিয়ে উঠল, কি? এত কিছু কবে হলো? মায়া মনে করল হৃদ মায়ার মিথ্যা কথা বিশ্বাস করেছে। মায়া নিজের স্বামীর সাথে জড়িয়ে পড়েছে, এমনটা শুনলে হয়তো হৃদ আর মায়ের পিছনে ছুটবে না, আর না মায়াকে ডিস্টার্ব করতে চাইবে। মায়া হৃদকে নিজের থেকে দূরে করতে চেয়ে আরও কিছু মিথ্যা মনে মনে গুছিয়ে নিল। হৃদকে মিথ্যা শুনিয়ে বলল, হয়েছে মাসখানেক হবে, উনি নিচ থেকে আমার সাথে যোগাযোগ করেছে, কথা বলেছে, দেখা করেছে। তারপর আরও অনেক কিছু হয়েছে আমাদের। উনি বলেছেন আফু আর ফাহাদ ভাইয়ার বিয়েটা শেষ হলেই আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে আব্বুর কাছে। আসলে উনি চিন্তিত, যদি আমাদের দুজনের পরিবার আমাদের সম্পর্কের কথাটা জানার আগেই আমি প্রেগনেন্ট হয়ে যাই, তাহলে বিষয়টা খারাপ দেখা। মায়ের কথার মাঝে বিস্ফোরণে হৃদ স্তব্ধতায় চেঁচিয়ে বলল, প্রেগনেন্ট? কে প্রেগনেন্ট? আমি। কি? রাগে দুঃখে হৃদ মায়ের কলার ছেড়ে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিতে দিতে মেজাজ দেখিয়ে বলল, ধরলাম না, ছুঁলাম না, কিচ্ছু করলাম না, এর মধ্যে শুনলাম বাবা হচ্ছি। সেই হৃদ রাগে একই শব্দ বারবার উচ্চারণ করল। মায়া হৃদের আচমকা ধাক্কার তাল সামলাতে না পেরে দেয়ালের সঙ্গে গিয়ে পিঠ ঠেকাল। অল্প ব্যথাও পেয়েছে পিঠে, তবে সেটা সহনীয়। মায়া দেয়াল ধরে দাঁড়াতে দাঁড়াতে হৃদের কথাগুলো কানে এলো। মায়া হৃদকে শুধিয়ে বলল, আপনি না, আমার স্বামী বাবা হবে। হৃদ রাগে দুঃখে বলল, একটা বাড়ি দাও আমার মাথায়, স্মৃতিভ্রষ্ট হয়েছে আমার।
মায়া দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে মিনমিন করে বলল, আমি পারবো না। ছে, শালার জিন্দেগি, কিছু করার আগে বদনাম হয়ে গেল। মায়া গোল গোল চোখে হৃদের দিকে তাকিয়ে রইল। হৃদ যে রাগে তেড়ে এসেছিল, ঠিক সেই ধাঁচে হন হন করে আবারও চলে গেল। মায়া হৃদের যাওয়ার দিকে তাকিয়ে রইল শুধু। হৃদ যখন বিকট শব্দ তুলে দরজাটা ঠাস করে লাগালো, তখন মায়ের সাথে সাথে দেয়ালগুলো যেন কেঁপে উঠল। মায়া হৃদের হাত থেকে প্রাণে বাঁচতে পেরে বুকের উপর একটা হাত রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, অবশেষে ও হৃদকে মিথ্যা বোঝাতে পারল তাহলে। এবার হৃদ খান মায়ের পেছনে না আসলেই হলো। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।